সেই ব্যাংকটাকে আওয়ামী লীগ ক্ষমতায় আসবার পর আওয়ামী লীগের একজন ঘনিষ্ঠ অলিগার তিনি তার প্রায় তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র কন্যা নিয়ে ব্যাংকটাকে দখল করলেন, পর্ষদ তৈরি করলেন এবং সেখানে যারা অন্যান্য পর্ষদ মেম্বার ছিলেন তাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হলো। তার পুত্র রাতের অন্ধকারে ব্যাংকের এমডি কে মাথায় পিস্তল থেকে গুলি করবার জন্য উদ্যত হইলেন। সমস্ত পত্রপত্রিকা আমরা দেখেছি। যে সব কথা আমি বলতে পারবো না, আমার বাঁচার ইচ্ছা আছে, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। পরাশুদ্দিন আহমেদের মতো সাবেক গভর্নর উনি কথা বলছেন। শুধু তাই না, সার্ভিং গভর্নর বাংলাদেশের ব্যাংকের উনি বলছেন যে তার কর্মজীবনে তিনি এত বড় সংকট তিনি দেখেননি, এবং আজকের এই নিউজ প্রকাশের পরে ভয়াবহতাটা যে কোন পর্যায়ে চলে গেছে সেটাই আমি বুঝতে পারছি। এমনিতেই অর্থনীতি ফুটো হয়ে গেছে, এমনিতেই দীর্ঘদিন যাবৎ একটা লুটেরা অর্থনীতির যে বাস্তবতা, বাংলাদেশের ব্যাংক, বীমা, শেয়ার বাজার, হাট ঘাট, মসজিদ মন্দির এমন কোন জায়গা নাই যেখানে লুণ্ঠন করা হয় না। নদী নদী নালা সমস্ত জায়গায়, সে এখন বাকি আছে আকাশ আর কি বলে মাটি। শোনেন, সর্ব অঙ্গে যদি ব্যথা হয় ওষুধ দেবার আর জায়গা থাকে। কোত্থেকে শুরু করব কি বলবো আমি জানি না। সংকট চারিদিকে মহামারী আকারে ঘনীভূত হচ্ছে। এটা আওয়ামী লীগের পক্ষ থেকে কবুল করেছেন। কিছুদিন আগে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেলের কথা আমি শুনেছিলাম যে হ্যাঁ সংকট আছে। সংকট কি রাজনৈতিক সংকট, সেখান থেকে কূটনৈতিক সংকট, সেখান থেকে মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যে দেশ, গণতন্ত্রহীনতা এবং লুটেরা যে অর্থনীতি, তার যে ফল মানে চূড়ান্ত পরিণতি, তার দিকেই ক্রমে ক্রমে আমরা ধাবিত হচ্ছে এবং শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আমি আলোচনাগুলো শুনছিলাম। ফার্স্ট অফ অল ডোনাল্ড লু এর যে কথা, শোনেন, ডোনাল্ড লু বলেন, ভারতীয় রাষ্ট্রদূত বলেন, বা ইউরোপীয় ইউনিয়নের বলেন, যেই বলেন, বা রাশিয়ার রাষ্ট্রদূত, চায়নার রাষ্ট্রদূত, বা তাদের তৎপরতা যাই বলেন, বিএনপির পক্ষ থেকে কেউ কখনো বলেনি যে তারা আমাদেরকে ক্ষমতা এনে দেবে বা আমাদেরকে ক্ষমতায় বসায় দাও, আমরা ভিক্ষা চাই, আরেকটি বার সুযোগ চাই, বা আমরা যা দিয়েছি চিরকাল মনে রাখতে হবে। সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। ওয়াশিংটন আছে, দিল্লি আছে, আমরা আছি, ওয়াশিংটন আছে, আমরা আছি। বা আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল এটাও বলেছেন পরিষ্কার করে যে ভারত সহযোগিতা না করলে সরকার নির্বাচন করতে পারতো না। ভারতের কাছে আমরা কৃতজ্ঞ। পররাষ্ট্রমন্ত্রী তো কৃতজ্ঞতা স্বীকার করতে করতে যতটুকু না বাংলাদেশ, তার চাইতে অনেক গুণ ভারত। এই যে যে সেই বাস্তবতা, সেই বাস্তবতার মধ্যে দিয়ে ডোনাল্ড লো আসছেন, এটা নিয়ে বিএনপির নেতারা বা বিএনপির কর্মীরা খুব আনন্দে গদগদ হয়েছে, ঢোল পিটাইছে, মিষ্টি খাইছে, এরকম কোন বাস্তবতা আপনি বলতে পারবেন না। হ্যাঁ, এখন ডোনাল্ড লো আসছে, এটা নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে নানান ধরনের কথা বলা হচ্ছে, নানান ধরনের কথা বলা হচ্ছে ওবায়দুল কাদের বলা সেটাই হচ্ছে তো বলছে যে ডোনাল্ড লু আসছে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য আলোচনা করতে, কিন্তু আনন্দ দেখা যাচ্ছে বিএনপির মধ্যে। আপনারা না কেন না না আনন্দ? না, আবার আবার উনি এটাও বলছেন, উনি এটা বলেছেন, আবার ওনার এরকম বক্তব্য উনি বলেছেন একদিনেই যে কি বিএনপি কে ক্ষমতায় বসাই দেবেন, এটা যেমন বলছেন, বা বিএনপির উৎসাহিত হওয়ার সুযোগ নাই। আবার এটাও ওনাকে খোঁচা মেরে বলছেন তাদের কথা তো ইসরায়েলি শুনে না, বাংলাদেশ কি শুনবে, আমরা ওইগুলোর পরোয়া করি না। হ্যাঁ, ওইসব কি ওই ওই স্যাংশন বা ভিসা নীতি এগুলোর পরোয়া আমরা করি না। ওই যে ঠাকুর ঘরে কেড়ে কলা আমি খাই না, সেই জন্য হ্যাঁ, বিদেশিরা কি তিনি কেন এটা বলছেন বলে মনে করছেন আপনার কাছে? ঠাকুর ঘরে কেড়ে কলা আমি খাই না বলতে কি বোঝাতে না না চাচ্ছেন? না না, আওয়ামী লীগের নেতাদের কথায় একবার বলছেন যে আমরা এগুলো পরোয়া করি না। উনি আসছেন আমাদের সহযোগিতা করবার জন্য, উন্নয়ন, তাদের রুটিন কাজ করবার জন্য, নানান ধরনের এখানে তার ওয়ার্ক আছে, কি কি বলে, এখানে রোহিঙ্গা ব্যাপার আছে, পরিবেশ জলবায়ুর ব্যাপার আছে, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ব্যাপার আছে, এই কথা বলছেন। আবার বলছেন যে আমরা ভয় পাই না। হ্যাঁ, কি ভিসা নীতি দিবে না দিবে এগুলোকে আমরা তোয়াক্কা, অন্যই বলছেন। ওনাদের বক্তব্য এক এক সময় এক এক রকম, স্ববিরোধী। হ্যাঁ, ওই যে অন্ধকারে হাঁটার জন্য বড় বড় জোরের আওয়াজ করা, এগুলো নিয়ে বিএনপির কোনো বক্তব্য নেই, আমরা কখনোই ছিলাম না। আমরা বাংলাদেশের মানুষের শক্তিতে বিশ্বাস করি, আমরা লড়াইয়ের মধ্যে আছি, এই লড়াই চলমান আছে, কখনো আমরা 2 পা আগাই, কখনো 1 পা পিছাই, এটা আমাদের রাজনীতি। এবং এই লড়াই করতে গিয়ে আমাদের অনেক বাবু, এটা তো আপনারা এখন বলছেন, আমি একটু সুস্পষ্ট ভাবে জানতে চাই, আপনারা নির্বাচনের আগে পশ্চিমা দেশগুলোর উপর অনেকটা নির্ভরশীল ছিলেন বলে বহুভাবে এটা প্রমাণিত বলবো না, বাট ইঙ্গিত পাওয়া গেছে। এখন আপনারা পেয়েছেন আমি জানি না। শোনেন শোনেন, বিএনপি, সরকার পক্ষ থেকে বলা হয়েছে আপনারা, আমার এবং কথা শোনেন, আমার কথা শোনেন যে আপনারা সাগর, আমেরিকার উপর নির্ভরশীল, ভারতের উপর নির্ভরশীল, আওয়ামী লীগ। এখন ডোনাল্ডো আসার ব্যাপারে আপনারা বলছেন যে কে আসলো না কে গেল আমাদের কিছু যায় আসে না। না না আবার না না, শোনেন, জনগণতা আপনার সাথে আমার আগেও ছিল, এখনো আছে আচ্ছা তো। আচ্ছা, আমাকে একটু বলতে দেন। এই যে ডোনাল্ড লো তো কবে পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, সহকারী পররাষ্ট্রমন্ত্রী, বিএনপি কি নতুন আন্দোলন করছে? বিএনপি এই আন্দোলনের জন্য কি কম মূল্য দিচ্ছে? বিএনপি 17 বছর যাবত এই লড়াইয়ে আছে। ডোনাল্ড লুদের আমল তো শুরু হইলো কিছুদিন হয়েছে, তার আগে বিএনপি কি বসেছিল? বিএনপি কে আন্দোলন করে নাই? বিএনপি 1 লক্ষ 1.25 লক্ষ মামলা হয়ে গেল একদিনে হয়ে গেছে।
তারপরে এই যে আমাদের 600-700 নেতাকর্মী গুম হয়ে গেল, আমরা কি ডোনাল্ড নুর দিকে তাকায় তখন গুম হয়েছে? না, এই আন্দোলনে আমরা আত্মাহুতি দিয়েছি আমাদের নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মীরা 2018 নির্বাচনের আগে জেল খাটে নাই, নিপীড়ন হয় নাই? মির্জা আলমগীর কি একবার জেলে গিয়েছেন? তখন কি ডোনাল্ড নুর ছিল? এগুলা হলো কি, আমরা আমাদের শক্তিতে আমরা আন্দোলন করছি, আমরা চেষ্টা করছি। হ্যাঁ, আমরা সফল হইনি, সফল হব না এর কোনো নিশ্চয়তা তো নাই। দুনিয়ায় অনেক এই ধরনের স্বৈরাচারী শাসক, এই যে মামুন ভাই যেটা বললেন, হিটলার, মুসোলিনি, গাদ্দাফি, সসেস্কু, নোরিয়েগা, এই কুরাজন, মার্কোস, কতই ছিল। তো কি হয়েছে? এটাই তো শেষ কথা না, আমাদের লড়াই চলমান আছে। তবে হ্যাঁ, গণতান্ত্রিক লড়াইয়ে, মানবিক লড়াইয়ে যদি গণতন্ত্রকামী শক্তি সমর্থন দেয়, এটাকে আপনি নেতিবাচক ভাবে দেখবার তো কোনো সুযোগ নাই। এখানে গোপনীয়তারও কোনো কিছু নাই, তলে তলে আপোষের কোনো ব্যাপার নাই, এটা প্রকাশ্য। আমরা জাতিসংঘ সহ আপনি বলতে যদি চাচ্ছেন যদি আগেও কোনো, আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল ছিলেন না, এখনো নাই, আগে না না ছিলেন না, না এটাকে আমি আমরা জানি না আমরা কতটুকু বিশ্বাস করানো যাবে। যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্য বলেন, ভারত বলেন, আরেকটি বার ক্ষমতা এনে দাও, তারপরে পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্র বলছে আমরা, আমাদের কিচ্ছু ছিল না, তোমরা আমাদেরকে সহযোগিতা করেছো, আবার একটু ভুল বোঝাবুঝি হয়েছে, আবার সব ঠিক হয়ে গেছে, এই ধরনের কথাবার্তা আওয়ামী লীগের নেতাদের মধ্য থেকে আসছে। হ্যাঁ, এবং দিল্লি আছে আমরা আছি, ওয়াশিংটন আছে আমরা আছি, তলে তলে বিএনপির এক সব ঠিক নেতা, হয়ে গেছে। সাবেক নেতা তো বিএনপির বলেছিল যে বিএনপি বিএনপির দুইটার কেউ হাত ভগবান। এই ধরনের হ্যাঁ, এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা কখনো বলেনি। আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা বাংলাদেশে আমরা লড়াই করছি। শোনেন, এই হুম, বিএনপি করতে বুকের অনেক বড় পাটা লাগে, কলিজা লাগে। এই আমলে এই এই রাষ্ট্রযন্ত্রের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে কথা বলা, আপনার ধন্যবাদ দেওয়া উচিত, সাহস দেওয়া উচিত। অনেক দম লাগে, অনেক আত্মত্যাগের ব্যাপার আছে। আর যেই ছেলেটা ছাত্রদল করে, সে জন্মই নিয়েছে বিরোধী দলকে শুরু করে। তারপরে সে জানে তার চাকরি হবে না, সে জানে তাকে জেলে যাইতে হবে, সে জানে সে মামলায় ফেসে যেতে পারবে, সে জানে যে তার বিয়ে করতে পারবে না, অনেক ধরনের অনিশ্চয়তা। তার মধ্যেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে এই দলকে ধারণ করে, আদর্শ ধারণ করে, এটাকে আপনার স্যালুট করা উচিত। এটা হলো একটা ব্যাপার। আর একটা জিনিস যেটা আপনি বললেন অর্থনীতি নিয়ে, আজকে এই তথ্যটা, মানে ওই যে কি বলে, ওই মাহবুব ভাই যেটা তথ্য দিলেন, এটা তো গা শিউরে উঠবার, হ্যাঁ, গা শিউরে উঠবার মতো ব্যাপার। এর আগে থেকে আমরা বুঝতেছিলাম যে ডালমেকুস কালা হয়, একটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স একটা কথা আছে, ওনারা আইনের লোক, ওনারা ভালো বলতে পারবেন। এই যে দেবপ্রিয়র কথা বললেন, তার দেবপ্রিয় ভট্টাচার্য উনি বলেছেন যে বাংলাদেশ ব্যাংক, আপনি বললেন যে ভিতরে যা হচ্ছে, কয়েকদিন আগে তার বক্তব্য, অর্থনীতি নিয়ে কয়েকটা লেখা আমি এর মধ্যে বললাম, বিরূপাক্ষ পাল, কল্লোল মোস্তফা, দেবপ্রিয় ভট্টাচার্য, হামিদা রহমানের এই একটা নিউজটা আমি যেটা পড়লাম, দেবপ্রিয় ভট্টাচার্যের ওই ইয়েটাকে, ওই উক্তিটাকে তারা কিন্তু এখানে করেছে, উল্লেখ করেছে। শোনেন, শুধু তাই না, ফরাসউদ্দিন সাহেব, আপনি নাম বলেননি, ফরাসউদ্দিন সাহেব বলছেন যে কি, ওই যে ব্যাংকের এইসব কেলেঙ্কারি নিয়ে উনি বললেন যে সব কথা আমি বলতে পারবো না, আমার বাঁচার ইচ্ছা আছে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। হুম, ফরাসউদ্দিন আহমেদের মতো সাবেক গভর্নর উনি কথা বলছেন। শুধু তাই না, সার্ভিং গভর্নর বাংলাদেশের ব্যাংকের, উনি বলছেন যে তার কর্মজীবনে তিনি এত বড় সংকট তিনি দেখেননি। এবং আজকের এই নিউজ প্রকাশের পরে ভয়াবহতাটা যে কোন পর্যায়ে চলে গেছে সেটাই আমি বুঝতে পারছি। এমনিতেই এমনিতেই অর্থনীতি ফুটো হয়ে গেছে, এমনিতেই দীর্ঘদিন যাবত একটা লুটেরা অর্থনীতির যে বাস্তবতা, বাংলাদেশের ব্যাংক, বীমা, শেয়ার বাজার, হাট ঘাট, মসজিদ, মন্দির, এমন কোন জায়গা নেই যেখানে লুণ্ঠন করা হয় না। নদী, নদী নালা, সমস্ত জায়গায়। সে এখন বাকি আছে আকাশ আর কি বলে মাটি। মাটিও তো অনেক জায়গায় খেয়ে ফেলছে, সেই পূর্ণেন্দু বত্রীর কবিতার মতো, যে খাবার যদি আওয়ামী লীগ এত বুভুক্ষ, এত বুভুক্ষ, পারলে তো ওই যে আকাশটাকে অমলেটের মতো চিড়ে খায় ফেলে। আর পদ্মা নদী তো তাদের কাছে এক গ্লাস শরবতের মতো। সেই জন্য বলি যে দেখেন, আপনি কখনো শুনেছেন বাংলাদেশের এই যে এত উন্নয়নের গল্প, এত কিছুর গল্প, মানে জিডিপি উন্নয়ন, মাথা পিছু আয়, মানে দুধ আর মধুর নহর বাংলাদেশে বয়ে যাইতেছে, অথচ বাংলাদেশের 4.5 কোটি মানুষ খাবার কিনতে গিয়ে ঋণগ্রস্ত হচ্ছে। সরকারি সংস্থা বলছে, তাদের কথা কেউ বিশ্বাস করে না। ওরাই বলছে, বিবিএস, বিআইডিএস, তারা বলছে যে বাংলাদেশের 25%-এর উপর মানুষ, 4,36,00,000 মানুষ খাবার কিনতে গিয়ে ঋণগ্রস্ত হচ্ছে। জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা তারা বলছে যে 1.5 কোটি মানুষ মানে মারাত্মক খাদ্য ঝুঁকিতে আছে। মানে কি বলবেন, বিশ্ব ব্যাংক বলছে যে এই সংখ্যা, যারা খাবার কিনতে যায়, ঋণ করছে, তাদের সংখ্যা মানে কি বলবো, 37-38% বেশি, 5.5 কোটির মতো মানুষ। আপনি কিভাবে অস্বীকার করবেন? আপনি বিবিএস বলছে যে 5 কোটির উপর, 5.5 কোটি মানুষ কর্মহীন। তাহলে এই যে দেশে, অথচ এই দেশে একটা ব্যাংক থেকে শুধুমাত্র 4টা ব্যাংক রাষ্ট্রায়ত্ত, সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, 60,000 কোটি টাকা খেলাপি ঋণ, 60,000 কোটি টাকা। এই যে ন্যাশনাল ব্যাংক, কয়দিন আগে আমরা খবর দেখলাম, কি ভয়ঙ্কর খবর, এই ব্যাংকগুলো তো ভালো ব্যাংক ছিল,
আওয়ামী লীগ যখন ক্ষমতা গ্রহণ করে চমৎকার ফার্স্ট জেনারেশন প্রাইভেট ব্যাংকের মধ্যে ন্যাশনাল ব্যাংক একটা চমৎকার, তাদের ঋণ খেলাপি ছিল 4,000 কোটি, 400 কোটি টাকা, মাত্র 400 কোটি টাকা। সেই ব্যাংকটাকে আওয়ামী লীগ ক্ষমতায় আসবার পর আওয়ামী লীগের একজন ঘনিষ্ঠ অলিগার, পারিবারিক ভাবে ঘনিষ্ঠ চমৎকার ভাবে অলিগার, তিনি তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র কন্যা নিয়ে ব্যাংকটাকে দখল করলেন, পর্ষদ তৈরি করলেন এবং সেখানে যারা অন্যান্য পর্ষদ মেম্বার ছিলেন তাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হলো। তারপরে ফল কি হবার আপনারা দেখেছেন। তার পুত্র রাতের অন্ধকারের ব্যাংকের এমডি কে মাথায় পিস্তল থেকে গুলি করবার জন্য উদ্যত হলেন, সমস্ত পত্রপত্রিকা আমরা দেখেছি। তাদেরকে রাষ্ট্রীয় প্রোটেকশনে প্রাইভেট জেটে করে করোনার মধ্যে বিদেশে পাঠিয়ে দেওয়া হলো। কে প্রোটেকশন দেয় আপনি বলেন, কে প্রোটেকশন দেয় এগুলাকে? এই যে আব্দুল হাই বাচ্চু, এই যে বাংলাদেশ ব্যাংকের যে গা শিরে ওঠার মতো কথা আপনি বলছেন, এটা কি এবং একদিনে তৈরি হয়েছে? একদিনে তৈরি বাবুল হয়েছে? ভাই, বাবুল ভাই এক সেকেন্ড, শুধু তাই না, ওই ন্যাশনাল ব্যাংকের ওই দুই অলিগার্কের দুই পুত্র এত বড় অপরাধের পরও এয়ারপোর্ট থেকে নেমে আদালতে জজ কোর্টে গিয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে জামিন নিল। ভাবুন একবার। পেয়ে গেলেন, এটাই হলো বিচার। আর আপনি প্রফেসর ইউনিসের পিছনে দুদককে লেলিয়ে দেন। খালেদা জিয়ার 2 কোটি টাকা, সেই টাকা এখন 9 কোটি হয়েছে। আপনি তাকে এই বয়সে, এই বাস্তবতা, এই শরীর অসুস্থ, তিনি জামিন পান না, তিনি জামিন পান না। এই যে রাষ্ট্র, এই যে রাষ্ট্রযন্ত্র। শেষ করতে হবে আপনাকে। আপনার কাছে একটা প্রশ্ন করেছে জনাব ডক্টর সিদ্দিকুর রহমান, তিনি আওয়ামী লীগের নেতা। তিনি বলেছেন যে আমাদের দেশে সেরকম বিরোধী দল, শক্ত বিরোধী দল নাই। হ্যাঁ, ওইটা আমি বলছি। আমাকে একটু বলতে দেন, আমি বলবো, পরে আপনি কমাই দিয়েন, আমাকে কোনো অসুবিধা নাই। এই যে ব্যাংক খাত গুলা, ওনার ওই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। এই যে আব্দুল হাই বাচ্চু নামে একজন, এই ফরাসুদ্দিন সাহেবই বলেছে যে আগে ওনার অন্য নাম ছিল, এখন তিনি শেখ আব্দুল হাই বাচ্চু হয়ে গেছেন নাম পরিবর্তন করে। 10 বছর আগে তার নামে মামলা হয়েছে, কেউ তার টিকিট স্পষ্ট করতে, একটা ব্যাংক একাই গিলে খেয়ে ফেললো। এই যে একা খেয়ে ফেলছে না, এর পেছনে আরো দৈত্য আছে, মহাদৈত্য। কে জানে আপনি বলেন, কে জানে? সমস্ত ব্যাংক গুলা, শুধুমাত্র ন্যাশনাল ব্যাংক, একটা ব্যাংকে আর একটা ব্যাংকের সাথে 9টা ইসলামী ব্যাংক থেকে আপনি 30,000 কোটি টাকা একটা অলিগার গ্রুপ পাচার করে দিল। এই যে বিদ্যুৎ সেক্টর, জ্বালানি সেক্টরে যে ভয়াবহ বাস্তবতা, দ্রব্যমূল্য, তাম দুনিয়ায় দ্রব্যমূল্যের দাম কমছে, জিনিসপত্রের দাম কমছে। করোনার পরে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে আমার এখানে খাদ্যে আপনার সরকার বলছে 10%-এর বেশি মূল্যস্ফীতি প্রতি বছর। আলু, যে আলু আমরা গত বছর এই সময়ে 25 থেকে 35 টাকার মধ্যে কিনছি, সেই আলু এখন 55-60 টাকা আমাকে কিনতে হচ্ছে এই মে মাসে এসে। আপনি কি বলবেন? তারপরে দেখেন এই যে ভোজ্য তেল, 2000, মানে এই ইসের যুদ্ধের পরে মানে পার টন $2,000 করে দাম উঠলো, সেই তেল এখন $900। তখন $2,000 যখন দাম উঠলো, আপনি 200 টাকা করে লিটার তৈরি করুন বলে দিলেন, হয়ে গেল। কিন্তু এখন যেখানে সেটা $900 নামলো, আপনি কি সেটা 100 টাকায় নেমেছেন? তার কমে নেমেছে। এখনো আপনি ভোজ্য তেল কিনতে গেলে 160 টাকা। শুধুমাত্র এটা না, মুরগি, গরুর গোস্ত এবং সমস্ত নিত্য প্রয়োজনীয়, যে মানুষের তো জীবন চলছে না, তারা তো বাবার চিকিৎসা করাতে পারে না, সন্তানের স্কুলে, ওরা বলছে, সরকারই বলছে যে স্কুল থেকে ঝরে পড়া সন্তান, বাচ্চাদের সংখ্যা কমে যাচ্ছে, বাল্য বিবাহ বেড়েছে, কর্মহীনতা বেড়েছে, 5.5 মিলিয়ন বেকার, গড় আয়ু কমেছে, সমস্ত সূচকে বাংলাদেশ পিছিয়ে গেছে। শিক্ষার মান, আপনার বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং 300 বিশ্ববিদ্যালয়ের মধ্যে এশিয়ার, বাংলাদেশে একটা নাই। পাকিস্তানের 12টা আছে, ভারতের 40টা আছে। আপনি কোন দিক থেকে আপনি আগালেন? আপনি দুধার মধুর নহর দেখলেন, কি উন্নয়ন আপনার হলো? আওয়ামী লীগের কিছু লোক আঙুল ফুলে কলা গাছ হয়েছে, তাদের বিলেতে বাড়ি হয়েছে 200-300 করে, তাদের সিঙ্গাপুরে হয়েছে, মালয়েশিয়ায় হয়েছে, তারা মালয়েশিয়ার শীর্ষধনী হয় বাংলাদেশের শেয়ার মার্কেট লুণ্ঠনের টাকা দিয়ে। বিগত 3 মাসে 1 লক্ষ কোটি এখান থেকেই পাচার হয়েছে। মানে বলবেন কি? আপনি যেখানে হাত দিবেন ভয়ঙ্কর সব তথ্য এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই। সিদ্দিক বাইরে তো আমেরিকায় থাকে, ওনারা বাংলাদেশের লুটপাটের সাথে হয়তো অংশীদার হন নাই বা হওয়ার ইচ্ছাও নাই, ভালো মানুষ, কিন্তু ওই দায় তো ওনাকে নিতে হচ্ছে। অলিগাররা বাংলাদেশটাকে লুণ্ঠন করছে, আর দায় নিচ্ছে সমস্ত আওয়ামী লীগাররা। দুর্ভাগ্যজনক। আপনি যে প্রশ্ন করলেন যে বিএনপি বিরোধী দল শক্ত হইতে পারে নাই, আরে ভাই, বিএনপি বললাম না 17 বছর একটা রাজনৈতিক দল, একটা ফ্যাসিবাদী চক্রের কবরে পড়লে, যেখানে রাষ্ট্রযন্ত্র আর মারণাস্ত্র,
যারা হাজার হাজার রাউন্ড গুলি করে একটা সমাবেশকে ক্র্যাশ করে দিতে পারে, একটা অফিসকে ক্র্যাশ করে দিতে পারে, যে দেশের নোবেল প্রাপ্ত একজন মানুষকে অসম্মান করতে পারে, ধরে নিয়ে যেতে পারে, তার নামে মিথ্যা মামলা দিতে পারে, সাবেক প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধার স্ত্রীকে তার উপর এইরকম অত্যাচার করতে পারে, যারা 1 লক্ষ মামলা দিয়ে 55 লক্ষ আসামি করতে পারে, নির্বাচনের আগে 25,000 গ্রেপ্তার করতে পারে, শয়ে শয়ে গুম করে ফেলতে পারে, একটা দলের শীর্ষ নেতা, দ্বিতীয় শীর্ষ নেতা, তৃতীয় শীর্ষ নেতাকে কারণে অকারণে মুরগির মতো ধরে নিয়ে কারাগারে নিক্ষেপ করতে পারে, সেই দলকে আপনি যদি অপবাদ দেন, আপনিও আসেন আমার সাথে। কারণ এটা 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 বিএনপির একার আন্দোলন না, একার প্রশ্ন না, এটা জাতীয় প্রশ্ন, এটা দেশের প্রশ্ন। আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ শুধু জবাবদিহিতার আওতায়, জবাবদিহিতার মুখে দাঁড় করানোর দায়িত্ব তো বিরোধী দলগুলো, সেখানে আপনারা ব্যর্থ হয়েছেন বলেই তিনি বলতে চেয়েছেন, এবং অনেকেই করে যে আপনারা অন্তত পক্ষে সেখানে সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।